দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। আমরা আজকে আলোচনা করব আমাদের দেশের যে জলবায়ু পরিবর্তন এবং সেই সম্পর্কিত অর্থায়ন এবং এর কী সম্ভাবনা, কী চ্যালেঞ্জ আছে তা নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন আবুল বাশার, তিনি প্রকল্প পরিচালক হেলভিটাস সুইস ইন্টার কোঅপারেশন, এবং আমার সাথে আছেন নাজমুল হাসান, তিনি লিড ইউথ অ্যান্ড জাস্ট সোসাইটি অ্যাকশন-এড বাংলাদেশ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখে আসবো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যার হার, তীব্রতা ও স্থায়িত্ব বাংলাদেশে বেড়েই চলেছে। এতে মানুষের জীবন ও জীবিকার সঙ্গে বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হচ্ছে। প্রায় প্রতি বছর সংঘটিত ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততা বেড়েছে। এতে সীমান্তবর্তী প্রায় 2 কোটি মানুষ সুপেয় পানির সমস্যায় রয়েছে এবং কৃষিকাজেরও ক্ষতি হচ্ছে। যদিও বাংলাদেশ বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক অগ্রগতি করেছে এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে, তবে তা যথেষ্ট নয়। কেননা জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে হলে অভিযোজন ও গ্রিন হাউস গ্যাস প্রশমনে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। তবে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেল আইপিসিসি যেমনটি বলছে, জলবায়ু পরিবর্তন প্রতিরোধের সুযোগ ক্রমেই কমছে। এই সুযোগ নিতে হলে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ব্যবস্থা জরুরি ভিত্তিতে করতে হবে। 2021 সালের জুনে পরিবেশগত প্রভাব বিবেচনায় বাংলাদেশ নতুন 10টি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয়। এর আরেকটি কারণ ছিল কয়লা ভিত্তিক প্রকল্পে অর্থায়নের অনিশ্চয়তা। পরিবেশ বান্ধব জ্বালানি বাস্তবায়নে বাংলাদেশের নিজস্ব কিছু প্রতিবন্ধকতা রয়েছে। 2041 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% বিদ্যুৎ পেতে এখন থেকেই প্রতি বছর 1.5 বিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগ করে যেতে হবে। আর এনডিসি অনুযায়ী গ্রিন হাউস গ্যাস প্রশমনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2030 সাল পর্যন্ত অনুমিত ব্যয় 176 বিলিয়ন মার্কিন ডলার। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করব। জনাব নাজমুল হাসান, আপনার সাথে আলোচনা শুরু করি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের যে একটা বড় চ্যালেঞ্জ আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বের ভেতরেই সবচাইতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটা। কিন্তু এর অর্থায়নের যদি আমি অতীত ইতিহাস দেখি বা সাম্প্রতিক সময়েও দেখি যে এটা কেমন হয়েছে, আমরা এটার জন্য তো যথেষ্ট পরিমাণ অর্থ তো পাই না। তো এখন পরিস্থিতিটা আসলে কি? অর্থায়ন নিয়ে যখন প্রশ্নটা আসে, তখন আসলে অভ্যন্তরীণ অর্থায়ন এবং আন্তর্জাতিক অর্থায়ন দুইটাই সামনে চলে আসে। কারণ আমরা যখন অর্থায়ন বলি, তখন যেমন আমরা কয়েক বছর ধরে আমরা ক্লাইমেট বাজেট করছি আর কি, যে জলবায়ু বাজেট, যে বাজেট দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে 25টা মিনিস্ট্রি মূলত এই জলবায়ু বাজেটের মধ্যে পড়ে। তো সরকার কোথায় কোথায় কত টাকা বরাদ্দ দিবে এবং অভিযোজনে কতটুকু দিবে, মিটিগেশনে কতটুকু দিবে, বা অন্যান্য খাতের। কারণ বাংলাদেশ সরকারের একটা স্ট্র্যাটেজি আছে, বিসিসি এসএপি, যেটাকে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কৌশলপত্র বলা হয় আর কি, যেখানে 6টা এরিয়া আছে। এই 6টা এরিয়া ধরেই ইনভেস্টমেন্টগুলো করার সরকারের পরিকল্পনা। সো এইটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ একটা ব্যবস্থাপনা, যেখানে আমরা জলবায়ু বাজেটটাকে ব্যবস্থাপনা করে থাকি এবং সেটা খরচ করে থাকি। তবে অর্থায়ন নিয়ে যখন কথা হয়, তখন আমরা দেখি এই বাজেটটা মোটামুটি গত কয়েক বছর ধরে 35-37 হাজার কোটি টাকার মতো আর কি আমরা খরচ করার চেষ্টা করে থাকি 25টা মিনিস্ট্রিতে। সাম্প্রতিক সময় যে গবেষণাগুলো হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের যে প্রতি বছর যে দুর্যোগ, সেই দুর্যোগেই আসলে ক্ষয়ক্ষতি হয় 300 কোটি ডলারের মতো, প্রায় 3 বিলিয়ন, প্রায় 3 বিলিয়ন টাকা। সে 3 বিলিয়ন, যেটা বললাম যে 37,000 কোটি টাকা যদি বাজেট হয়, দুর্যোগের ক্ষয়ক্ষতিটাই সবাই সেরকম। তার মানে এখানে যে ক্ষয়ক্ষতিটা হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে মিটিগেট করার জন্য ইনিশিয়েটিভটা কি? আবার এই 36,000 কোটি টাকার সবটা যে খরচ হয় তাও তো না, এবং সেটা 80-85 ভাগ খরচ হয়। আবার কোয়ালিটি নিয়ে প্রশ্ন থেকে যায়, যে কত আবার আছে যে 5 টাকার জিনিস আমরা 10 টাকা দিয়ে কিনেছি, এই অভিজ্ঞতা আছে আমাদের, আছে আর কি। আরেকটা যদি আপনাকে বলি, যেমন গত কপে যদি এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, আসলে কত অর্থায়ন দরকার
হ্যাঁ, বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। সেখানে $1 ট্রিলিয়ন নিয়ে দাবি দেওয়া উঠেছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে বিভিন্নভাবে। হ্যাঁ, যেমন এর আগে প্যারিস এগ্রিমেন্টের মাধ্যমে $100 বিলিয়ন একটা এগ্রিমেন্ট, মানে এক ধরনের একটা এগ্রিমেন্ট ছিল, যেটা হচ্ছে এই দরিদ্র দেশগুলোকে দেওয়া হবে। কিন্তু সেখানেও দেওয়া গেছে যে দেওয়াটা হয়েছে তার 3 ভাগের 2 ভাগ হচ্ছে লোন বা কোনোভাবে লোন হিসেবে দেওয়া হয়েছে আর কি। শেষের দিকে এসে যদি আমরা ঋণ নিয়ে আমাদেরকে এটা মোকাবেলা করতে হচ্ছে। এখন ওইখানে বলা হচ্ছিল যে এই মুহূর্তে যে ক্ষতি অবস্থা, তাতে $100 বিলিয়ন কিছুই হবে না। এখন দরকার আসলে $1 ট্রিলিয়ন। সেই দিন দরবার করে করে শেষ পর্যন্ত এসে $300 বিলিয়ন মানে ঐক্যমত্য পোষণ করেছে। যদিও এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে, এটা কিভাবে দেওয়া হবে, কতটুকু অ্যাডাপ্টেশনে যাবে, কতটুকু মিটিগেশনে যাবে, এগুলো বিষয় নিয়ে কি ফর্মে আসবে। সেই দিক থেকেই যদি আপনাকে প্রশ্ন করি আবুল বাশার, আপনি বলছিলেন যে এটা তো সবসময় এটা হয়েছে যে আমরা এখন তো কত প্রায় 30টার কপের দিকে আমরা যাচ্ছি আর কি। হ্যাঁ, তা তো এটা 30 নম্বর নেগোসিয়েশন, সেই অর্থে আর কি স্ট্রাকচার্ড জলবায়ু নেগোসিয়েশনের যদি ধরি, তো সেই আলোচনার ভেতরে আমি যেটা বড় ঘাটতি তো আমরা সবসময় দেখেছি, যা আবার কমিটমেন্ট করা হচ্ছে, একটা হলো আমার প্রয়োজনের তুলনায় আমার কমিটমেন্ট কম, আবার যা কমিট করা হচ্ছে এটা আবার পুরোপুরি এটা রিয়ালাইজড হয় না। তো এইবারে কি এটার কোনো মানে বড় পরিবর্তন হবে আমরা আশা করতে পারি? গত নভেম্বরে যেটা হলো 29তম কপ, যেটা বাকুতে, আজারবাইজানের বাকুতে হলো, এবং এই কপকে বলা হয়েছিল যে ফাইন্যান্স কপ। মানে এই কপে মূলত ক্লাইমেটের যতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে, তার হচ্ছে অর্থায়ন নিয়ে মূলত আলোচনাটা ঘুরপাক খাওয়ার কথা ছিল। এই জন্যই এটা গ্লোবাল লিডার্স এবং হচ্ছে সায়েন্টিস্ট, ক্লাইমেট সায়েন্টিস্ট এবং হচ্ছে ডেভেলপমেন্ট প্রফেশনালরা এটাকে বলছিলেন যে এটা ফাইন্যান্স কপ। আনফর্চুনেটলি এটা আমরা ফাইন্যান্স কপ বললেও এখানে ক্লাইমেট ফাইন্যান্স মোবিলাইজড হয় না। ওই অর্থে বলা হচ্ছে যে $300 বিলিয়ন একটা কমিটমেন্ট হয়েছে, যেটা আগে আমরা প্যারিস এগ্রিমেন্টের মধ্য দিয়ে বলেছিলাম $100 বিলিয়ন। এটা হচ্ছে কমিটমেন্ট ছিল মোবিলাইজ করার জন্য, কিন্তু এটা ফাইনালি আসলে হয় নাই। আমরা যদি গ্রিন ক্লাইমেট ফান্ডের পোর্টফোলিওর দিকে তাকাই, আমরা প্রথম GCF অনে, গ্রিন ক্লাইমেট ফান্ড অনে যে রিপ্লেসমেন্টটা হয়েছিল, সেখানে হচ্ছে মূলত $10 বিলিয়ন কমিটমেন্ট আসছিল, রিয়েলাইজ হয়েছিল $9.3 বিলিয়ন। এর পরবর্তীতে যেটা হচ্ছে 2023 থেকে 2027 সাল পর্যন্ত যে GCF এর যে কমিটমেন্ট আসছিল, সেটা হচ্ছে $40 বিলিয়ন। সেখানেও $15 বিলিয়ন পর্যন্ত মোবিলাইজড হয়েছে। পরিমাণে বেড়েছে, কিন্তু হচ্ছে যে পরিমাণে রিয়েলাইজ করা হয়নি, তখনও তো অনেকগুলো ক্ষতি হয়েছে। 15 থেকে 300 হবে, এখন $300 বিলিয়ন কথা বলা হয়েছে, কিন্তু এই $300 বিলিয়ন কিভাবে মোবিলাইজড হবে, এর ফ্রেমওয়ার্কটা এখনো ডিটারমাইন তৈরি হয় নাই। এটা কি GCF এর মাধ্যমে হবে, নাকি হচ্ছে GCF কে তারা রিপ্লেস করবে, নাকি হচ্ছে এটা বাইলেটারাল এগ্রিমেন্টের মধ্য দিয়ে হবে, নাকি হচ্ছে UNFCCC নিজে মোবিলাইজ করবে, নাকি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এখানে ইনভলভমেন্ট তৈরি হবে। সো এই বিষয়টা কিন্তু এগ্রিমেন্টের ভিতরে আসে নাই। গুরুত্বপূর্ণ হলো যে ফাইন্যান্সের এই $300 বিলিয়ন হবে কিনা, আর দ্বিতীয় যেটা থাকে সেটা হলো একটা মানে বড় বিষয় হলো যে কোন জায়গাটায় ফাইন্যান্স যাচ্ছে, সবাই কি তার সুবিধার মতন পাবেন কিনা, নাকি এটা তো ইয়ারমার্ক শব্দটা আমরা ব্যবহার করি, ইয়ারমার্ক করা থাকবে। আপনি যেটা ইঙ্গিত করছেন, মূলত $300 বিলিয়ন একটা কমিটমেন্ট হয়েছে। এখন এটা কত আলোচনার ভিত্তিতে এই $300 বিলিয়ন আসলো? প্রথমত সিভিল সোসাইটির দিক থেকে বলা হচ্ছিল, যেটা নাজমুল ভাই বলছিলেন, এটা মূলত $5 থেকে $6 ট্রিলিয়ন একটা ডিমান্ড উঠেছিল সিভিল সোসাইটির দিক থেকে, এটা মিটিগেট করার জন্য, এটা হচ্ছে অ্যাড্রেস করার, ক্লাইমেট ক্রাইসিস অ্যাড্রেস করার জন্য সিভিল সোসাইটি থেকে এবং ডেভেলপিং এবং লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোর দিক থেকে বলা হচ্ছিল যে $5 থেকে $6 ট্রিলিয়ন পার ইয়ার প্রয়োজন। এটার এগেনস্টে গিয়ে নেগোসিয়েশনের ভিতর দিয়ে $250 বিলিয়ন কথা উঠলো। তারপরে হচ্ছে একটা গ্রুপ ওয়াকআউট করলো কপ থেকে, তারপরে ফাইনালি তারা $300 বিলিয়ন গিয়ে এগ্রি করলো। এই সংখ্যাটি আসলো কিভাবে? এই সংখ্যাটি এসেছে হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলো তারা আলাদা করে মিটিং করে সিদ্ধান্তটা তারা নিয়েছে, এবং বলা হচ্ছে যে এটা 2035 সাল নাগাদ গিয়ে $1.3 ট্রিলিয়ন গিয়ে মোবিলাইজ তারা করবে, এবং তারা ইনভলভ করবে প্রাইভেট সেক্টরকে। এখন প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে যে $1.3 ট্রিলিয়ন পর্যন্ত যে ভিশনটা দেওয়া হয়েছে, এইটা প্রাইভেট সেক্টরের কারা কীভাবে মোবিলাইজ করবে টাকাটা, এবং এই টাকাটা হচ্ছে ব্লেন্ডেড হবে নাকি পাবলিক ফাইন্যান্সের সঙ্গে, নাকি হচ্ছে এটার মেকানিজমটা কী হবে, এটা কিন্তু এখনো সেটেল হয় না, পরিষ্কার আসেনি। এবং এই ধারণাটা হয়তো সামনের দিনে গুরুত্বপূর্ণ হবে। নাজমুল হাসান, আপনাকে যেটা বলবো যে আপনি যদি দেশের ভিতরে যতটুকুই আসুক, হয়তো একভাবে যদি বলি তাহলে কিছুটা আশার সঞ্চার করেছে, কারণ আগের লেভেল থেকে হয়তো অনেকখানি বাড়বে। বাংলাদেশের ঠিক বর্তমান যে জলবায়ু অর্থায়নের বিভিন্ন জায়গা আছে, কোন জায়গাটায় আপনি দেখেন যে অর্থায়নটা তাও কিছুটা হয়, অন্য জায়গায় হয়তো
হয় না, প্রয়োজনের তুলনায় আমরা তো সবসময় বলি যে অর্থায়ন কম আছে, কিন্তু কোন কোন সেক্টরগুলো আছে যেগুলো অনেক ইগনোর থাকে, যেখানে আমাদের মনোযোগ দেওয়া উচিত? এইবার কপের একটা বড় জায়গা আলোচনা হচ্ছে সে আর্টিকেল 6 নিয়ে, সেটা হচ্ছে কার্বন মার্কেট। আসলে ফাইন্যান্সিং এর সঙ্গে এখন কার্বন মার্কেটকে খুব যুক্ত করা হচ্ছে, যে কিভাবে কার্বন মার্কেটের মাধ্যমে আসলে প্রাইভেট সেক্টর থেকে মোবিলাইজ করা যায় রিসোর্স, এবং সেটা নিয়ে হয়তো আরো আলাপ আলোচনা হবে, বাট এখানে অনেক সংকট আপনি তৈরি হতে যদি পারে। কার্বন মার্কেট সম্পর্কে একটু আমাদের দর্শকদের জন্য বলেন। কার্বন মার্কেট এটা থেকে আসলে বলা কি হচ্ছে যে জিনিস? এটা হচ্ছে আসলে আমরা যে উন্নত দেশগুলো আসলে অনেক বেশি পলিউট করে। এখন এই পলিউশন করার জন্য তারা যেটা বলার চেষ্টা করছে যে এই যে দরিদ্র দেশগুলো আছে তাদের জন্য যে বরাদ্দ যে কার্বনটা আছে তারা পলিউট করে না, সেইখান থেকে সেই অংশটুকু তারা কিনে নিয়ে বেশি বেশি ওইখানে কার্বন পলিউট করবে আর কি। এবং সেই বিনিময়ে তারা টাকা দিবে, বা সেই প্রত্যেকটা ইউনিটের বিনিময়ে তারা টাকা দিয়ে ফান্ড মোবিলাইজ করার কথা বলছে। যেমন আমি আপনাদের যদি বলি যে কোনো একটা গ্লোবাল কোম্পানি, তারা হচ্ছে পলিউট করছে অনেক, তারা হচ্ছে কার্বন নির্গমন করছে অনেক বেশি। এখন সেইটা করার জন্য তারা হচ্ছে ধরেন আমাদের এখানে যদি একটা কোনো প্রজেক্ট করে যেটা হচ্ছে গ্রিন প্রজেক্ট, সেটা বিনিময়ে তারা দেখাচ্ছে যে তারা এতটুকু কার্বন তারা অফসেট করছে, সেই অফসেট করার বিনিময়ে তারা একটা টাকা তারা ওই দেশকে দিবে আর কি। তো সেই এরকম একটা মেকানিজম এবার ইউনিট ট্রিপল-সি। সুতরাং ব্যক্তি খাত আমার দেশে এসে কিছু বিনিয়োগ করবেন যেটাতে আমার এনার্জি এফিসিয়েন্সি বাড়ে বা আমার কার্বন এফিসিয়েন্সি বাড়ে, ইনিশিয়েটিভ নেওয়া হয়, গ্রিন হ্যাঁ, ইনিশিয়েটিভ নেওয়া হবে, ডিকার্বনাইজেশন, সেইটাকে তাদের যেই আবার কারখানা যেখানে আছে সেখান থেকে তারা বিয়োগ করে দেখাবেন যে আমার এটা আছে। এই পদ্ধতির ভেতরে জনাব বলবো যে আসলে এটা কতখানি আমাদের জন্য লুক্রেটিভ হবে। অনেকে এটাকে খুবই সম্ভাবনার সাথে দেখছেন যে এটা আমাদের দেশে অনেক অর্থায়নের বিরাট সুযোগ কিনা। এটার ব্যাকগ্রাউন্ডটা সহ যদি বলি আমরা, যে প্যারিস এগ্রিমেন্টে এটা কিন্তু এগ্রি করা হয়েছিল, আর্টিকেল 6 এ বলা হয়েছিল, তার মানে এটা হচ্ছে এগ্রিড আইডিয়া। কিন্তু এটার মার্কেট মেকানিজমটা কেমন হবে সেটা নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক ছিল, এবং ইটসেলফ কার্বন মার্কেটিং হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু। অনেকে যারা র্যাডিক্যাল গ্রুপ আছে তারা এটাকে বলছে, ইভেন COP29-কে তারা বলেছে ব্যাড ডিল। সো সামটাইমস তারা বলছে যে মানে নো ডিল ইজ বেটার দ্যান ব্যাড ডিল। সো এই কপে যে সিদ্ধান্ত হয়েছে তারা সেটাকে অস্বীকার করছে। আবার অন্যদিকে যারা হচ্ছে এটাকে মিটিগেট করার কথা চিন্তা করে তারা এটাকে বলছে না, এটা একটা ঠিক আছে, কিন্তু এই মার্কেট মেকানিজমটাও ইকুইটেবল হতে হবে। এখন এখানে মনিটরিং সিস্টেম থাকতে হবে। ফর এক্সাম্পল, কোনো একটা উন্নত দেশের কোম্পানি যে পরিমাণ কার্বন এমিশন করছে এবং এটাকে যে হচ্ছে ট্রান্সফার করছে, মূলত ব্যাপারটা তো হচ্ছে যে পলিউশন ট্রান্সফারের ব্যাপার কিংবা হচ্ছে বিনিময়ের ব্যাপার। সো যদি কোনো বাংলাদেশি কোম্পানির সঙ্গে সে বিনিময় করে ক্রেডিটটা, তাহলে এটা মনিটর করবে কে? সো এখানে গ্লোবাল ট্রান্সপারেন্সির ইস্যু খুব জড়িত এখানে এই জায়গাটা। যে আলোচনা করছিলাম তাতে নতুন ধরনের জলবায়ু অর্থায়নের বিষয়গুলো আসছিল, যেগুলো ঠিক সরকারি পর্যায়ে থেকে না হয়তো ব্যক্তি খাতেও এই ধরনের অর্থায়নের বিষয় আছে, যেটা এখনো বিতর্কের ভিতরে আছে, আলোচনার ভিতরে আছে। আমরা জানতে চাইছিলাম বাংলাদেশ এর থেকে কিভাবে আরো বেশি উপকার পেতে পারে। আমরা আলোচনা অব্যাহত রাখবো জলবায়ু অর্থায়ন নিয়ে, কারণ বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমা। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। বিরতির আগে আবুল বাশার আমরা কথা বলছিলাম যে আমরা জলবায়ু অর্থায়নের বিভিন্ন জায়গাগুলো রয়েছে। বাংলাদেশের জন্য নতুন যে সেক্টর কার্বন ট্রানজাকশনের কথা বলছেন, কার্বন মার্কেটের কথা বলছিলেন, বাংলাদেশের জলবায়ু অর্থায়নের একটা বড় চ্যালেঞ্জ আমরা দেখি হলো যে এটা টেকনিক্যালি আমরা যথেষ্ট সাউন্ড নাই, অভিযোগ সবসময় পাওয়া যায়, এবং অর্থায়ন ব্যবহারের ক্ষেত্রেও আমরা বিভিন্ন সময় চ্যালেঞ্জ দেখেছি। আমরা সাম্প্রতিক সময়ে অর্থনীতির শ্বেতপত্রের ভিতরেও দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে প্রশ্ন আছে। তো সেই প্রেক্ষিতে যদি আপনি বলেন যে আমরা আসলে কোন ধরনের প্রস্তুতি আমাদের দরকার
আমাদের বাংলাদেশ অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে গোটা বিশ্বে মডেলের মতো, এবং এটা তৎকালীন জাতিসংঘের মহাসচিব বান কি মুন কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে অ্যাডাপ্টেশনের মডেল গোটা পৃথিবীতে। তো সেক্ষেত্রে বাংলাদেশ যে সমস্ত অ্যাডাপ্টেশন মেজার নিয়ে থাকে সেটা হচ্ছে গোটা পৃথিবীর আসলে শেখার উচিত, মানে এখান থেকে শেখার আছে অনেক কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে এই জলবায়ু সংকট মোকাবেলার জন্য যে আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থাপনা যেগুলো আছে, যেটা আমরা আগের দিকে বলছিলাম যে জিসিএফ এর মাধ্যমে বা এবার COP29-এ যে এরকম $300 বিলিয়ন মোবিলাইজ করার কথা হলো, এবং আমরা আশঙ্কা করছি যে পুরোটা হবে কিনা, এছাড়া প্রাইভেট সেক্টরের এনগেজমেন্ট, কার্বন মার্কেট মেকানিজমের মধ্য দিয়ে, তো সবগুলো মিলিয়ে বাংলাদেশের নামে যে কথাটা বলা হয়েছে, এবং আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে বাংলাদেশের জলবায়ু অর্থ এফিসিয়েন্টলি বা হচ্ছে দক্ষতার সঙ্গে খরচ করা নিয়ে প্রশ্ন আছে। দুটো দিক থেকে যদি আমরা বলি, সেটা হচ্ছে যে এই মেকানিজমগুলো যেভাবে ইস্টাবলিশ করা হয়েছে গ্লোবালি, সেটা হচ্ছে শুধু বাংলাদেশের জন্য সংকট এরকম না, কিন্তু এটা হচ্ছে কথাই বলা হচ্ছে যে এটা সহজে অ্যাক্সেসেবল না। এটা এমন একটা মেকানিজম ডেভেলপ করা হয়েছে যে অত্যন্ত ব্যুরোক্রেটিক, এবং শুধুমাত্র আপনি ঝুঁকিপূর্ণ দেশ এটাই আপনার ক্রাইটেরিয়া না টাকাটা অ্যাক্সেস করার ক্ষেত্রে। তার মানে আপনাকে একটা এফিসিয়েন্ট এক্সপার্ট পুলের মাধ্যমে টাকাটা মোবিলাইজ করতে হয় এবং অ্যাক্সেস করতে হয়। এখন এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আছে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা সাতক্ষীরা অঞ্চলের প্রজেক্ট লিখতে চান, দেখা যাবে যে এই প্রকল্পটা রিয়েলাইজ হতে, অ্যাপ্রুভ হতে 2 থেকে 3 বছর সময় লেগে যেতে পারে, ততক্ষণে কিন্তু কনটেক্সট চেঞ্জ হয়ে যায়। তো এটা সমস্যাটা হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিং মেকানিজমের সমস্যা, যে বাংলাদেশ যে টাকাটা পায় এর ভিতরে, যেমন আমি আগের বার বলছিলাম যে বাংলাদেশ জিসিএফ থেকে কিন্তু 9টা প্রজেক্ট অলরেডি পেয়েছে। এখন এই প্রকল্পগুলো গ্রিন ক্লাইমেট ফান্ড, সো এখান থেকে যে টাকাটা তারা অ্যাক্সেস করেছে এবং খরচ করছে, সেটার এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন আছে। এখন সেটার এফিসিয়েন্সি নিয়ে প্রশ্ন 2 রকমের হতে পারে। একটা হচ্ছে যে বরাদ্দ করার ক্ষেত্রে আমরা হচ্ছে ভালনারেবিলিটিকে অ্যাডজাস্ট করে বরাদ্দ করি কিনা টাকাটা। 2 হচ্ছে যে টাকাটা বরাদ্দ করছি সে টাকাটা খরচটা কত এফিসিয়েন্টলি করা হচ্ছে, এবং এখানে জনগণের মতামতের রিফ্লেকশন ঘটে কিনা। সো আমাদের অবজারভেশনে যেটা বলে সেটা হচ্ছে যে টাকাগুলো বা প্রকল্পগুলো নেওয়া হয় ক্ষতিগ্রস্ত এলাকার জন্যই। ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে ড্রাউট প্রোন এলাকার জন্য, আমরা হচ্ছে আমাদের সাউথের জন্য নিয়ে থাকি। তো সেই প্রকল্পগুলো যখন বাস্তবায়ন হয়, তখন এই বাস্তবায়ন কিন্তু একাই কেউ করে না, এটার জন্য একটা মাল্টিপল গ্রুপ থাকে, কয়েকটা গ্রুপ একসঙ্গে যুক্ত থাকে। যেমন হচ্ছে আমাদের জাতিসংঘের কিছু এজেন্সি এখানে ইমপ্লিমেন্ট করে, আমাদের বিভিন্ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্ট করে, আমাদের কোঅপারেশন হয় অন্য অর্গানাইজেশনগুলোর সঙ্গে। সো এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে এফিসিয়েন্সির প্রশ্নটা আমরা তুলি, সেটা হচ্ছে একটা সূচকই আছে। যদি আপনি দক্ষতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করতে না পারেন, এই দক্ষতার সূচক দিয়েও কিন্তু অনেক সময় ফান্ড অ্যাক্সেস করা যায় বা যায় না। সুতরাং বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে এই দক্ষতার সঙ্গে এই টাকাগুলোকে কার্যকরভাবে খরচ করা এবং জনগণের জন্য যে কাজটা তারা করতে চেয়েছিল সেটার ফলাফলটা অর্জন করা। আদার দেন এই টাকাটা কিন্তু পরবর্তীতে পাওয়া যাবে না। নাজমুল হাসান, আপনি মনে করেন যে বাংলাদেশের তো নিঃসন্দেহে আমরা সবাই যে দক্ষতা অর্জন করতে হবে, কিন্তু সেটা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে। সব জায়গাতে সব ধরনের মানে ফান্ড বললেই যে সব জায়গায় ব্যবহার করা যায় তাও তো না। সব ধরনের প্রক্রিয়ার জন্য কি যথেষ্ট অর্থায়ন আছেও কিনা, সেটাও তো একটা বড় প্রশ্ন। আপনি যদি ইনভেস্টমেন্ট না বাড়াতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তারা কিন্তু সত্যিকার অর্থে তাদের জীবন নিয়ে খুবই সংকটপূর্ণ অবস্থা আছে। বাংলাদেশে কিন্তু ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট বেড়ে গেছে বিকজ অফ এই যে জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত প্রান্তিক অঞ্চলে, যেটা আপনার লাইভলিহুড, হ্যাঁ, তার হচ্ছে তারপর হেলথ, সোশ্যাল প্রোটেকশন, তার এডুকেশন এবং তার অ্যাক্সেস টু ওয়াটার। আপনি দেখবেন যে এইগুলো এখন দক্ষিণবঙ্গে পানির সংকটটা কত মারাত্মক আর কি, যেভাবে স্যালাইন ওয়াটার ইনটিউশন হচ্ছে লোকালিটির ভিতরে। জলবায়ু পরিবর্তনের জায়গা থেকে লোকালি লেড অ্যাডাপ্টেশন করতে হবে, সেখানে কমিউনিটি স্থানীয় পর্যায় থেকে তাদেরই বলতে হবে যে কোন জায়গাটায় তাদের অর্থ দরকার, সংকটটা কোথায় এবং কিভাবে এখানে ইনভেস্টমেন্ট করা থাকে এবং সেইটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, তাদের সেই ওনারশিপটাও নিয়ে আসতে হবে এখানে। তাহলে কিন্তু অভিযোজনের মাত্রা ধীরে ধীরে বাড়বে। আবারও বলছি, কিন্তু অভিযোজনই একমাত্র না, জলবায়ু পরিবর্তনের ধারা যেভাবে বাড়ছে সেটা যদি কমিয়ে না আনা যায়, তাহলে কিন্তু অভিযোজন করে করে একটা পর্যায়ে কি আর অভিযোজন করা যাবে না আর কি। হ্যাঁ, কতখানি আর আমি অ্যাডজাস্ট করবো, এক সময় তো আমার এটা শেষ হতে হবে। বা কিন্তু বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, সেই বৈশ্বিক পরিস্থিতিতে বৈদেশিক অর্থায়নের মানে পাওয়ার সম্ভাবনা আরো সামনে কমে যাচ্ছে কিনা, বিশেষত যুক্তরাষ্ট্রের মতো দেশ যখন মানে বের হয়ে আসছে প্যারিস এগ্রিমেন্ট থেকে, সেই জায়গা থেকে কিছুটা তো কমে আসার মানে ঝুঁকি তৈরি হয়েছে। কারণ ইউএসএইড এর একটা বড় অংশগ্রহণ ছিল বিভিন্ন জায়গায় ক্লাইমেট অ্যাডাপ্টেশন মিটিগেশনের জায়গায় কন্ট্রিবিউট করার জায়গা থেকে। ইভেন যখন লস অ্যান্ড ড্যামেজ ফান্ড হলো তখনও তারা একটা ডোনেশন নিয়ে আসছিল গত কপেও। ইউএসএইড কমার ফলে
ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দাতা সংস্থারা বলার চেষ্টা করছে তারা কিছু এইটাকে কভার আপ করার চেষ্টা করবে, কিন্তু আমার কাছে ওইটা মনে হয় না যে আসলে ঠিক যতটা যুক্তরাষ্ট্রে উড্ডোর ফলে যে লসটা হওয়ার সম্ভাবনা সেটাকে অ্যাডাপ্ট করতে পারা যাবে কিনা, সেটা মোকাবেলা করতে পারা যাবে কিনা, সেটা একটা ঝুঁকির আছে, থেকেই যাচ্ছে। জনাব আবুল বাশার, আপনিও এটার সাথে একমত যে এটা একটা বড় চ্যালেঞ্জ? অবশ্যই একমত, এবং হচ্ছে আমি একটু যদি স্ট্যাটিস্টিক্স দিয়েই বলি যে GCF ফান্ড মানে গ্রিন ক্লাইমেট ফান্ড একে যে মেয়াদটা ছিল সেখানে ইউএস গভর্নমেন্টের কন্ট্রিবিউশন ছিল, কমিটমেন্ট ছিল $3,000 মিলিয়ন, এবং GCF 2তেও তাদের ইনভেস্টমেন্টের $3,000 মিলিয়ন মানে $3 বিলিয়ন, 30 কোটি ডলার, এবং হচ্ছে GCF 2তেও তারা হচ্ছে $3,000 মিলিয়ন তারা কমিটমেন্ট করেছিল। এখন এটা তো অফিসিয়ালি উইথড্রন হয়ে গেল, তাই না? ফলে এই টাকাটা কে দিবে? এবং আপনি যদি দেখেন যে গ্লোবাল ক্লাইমেট ফান্ড মোবিলাইজ করার ক্ষেত্রে মূল কন্ট্রিবিউটর কারা, সো ইউএসএ গভর্নমেন্ট একটা ছিল, কোরিয়ান গভর্নমেন্ট করে, অস্ট্রিয়া করে, জাপান করে। সো কিন্তু এদের ইনভেস্টমেন্টটা বা কমিটমেন্টটা কিন্তু ইউএসএর গভর্নমেন্টের কাছাকাছি না, অনেক ডিফারেন্স আছে। ফলে ইউনাইটেড স্টেটসের এখনকার যে সিদ্ধান্ত এটা নিশ্চিতভাবে হচ্ছে গ্লোবালি, শুধু বাংলাদেশের জন্য না, গ্লোবালি হচ্ছে ক্লাইমেট ফাইন্যান্স একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। আমরা যদি গত 2024 সালের ক্লাইমেট ইভেন্টসগুলো খেয়াল করে দেখি, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে হারিকেন থেকে শুরু করে হচ্ছে ইউকের হচ্ছে ফ্লাড, স্পেনের ফ্লাড, গোটা পৃথিবী কিন্তু তছনছ হয়ে যাচ্ছে ক্লাইমেট ইভেন্টের কারণে। ফলে এটা অর্থ দিয়ে অ্যাডাপ্টেশনের সহযোগিতার যে কমিটমেন্ট ছিল বা এখনও কিছুটা আছে এই যে উন্নয়নশীল বা হচ্ছে অতি দরিদ্র দেশগুলোকে, সেটা যদি তারা উইথড্র করে, ব্যাপারটা কিন্তু এরকম নয় যে তারা রক্ষা পাবে। দিন শেষে অ্যাডাপ্টেশনের জন্য যে ফান্ডের কথা আমরা বলি না কেন, আলটিমেটলি যদি হচ্ছে আমরা মিটিগেশন বা কার্বন এমিশন নির্গমন যদি না কমাই, তাহলে পৃথিবী রক্ষা করা খুব পৃথিবী রক্ষা করা যাবে না। এবং সেই জায়গা থেকেও যেটা জনাব আবুল বাশার বলছিলেন যে উন্নত বিশ্বের দায়টা রয়েছে, কারণ তারাই অধিকতর কার্বন নির্গমন করে। এখন সেখান থেকেও যদি যুক্তরাষ্ট্রের মতন দেশ বের হয়ে আসে, অন্য দেশেরও কি তখন এই টেন্ডেন্সি তৈরি হওয়ার সম্ভাবনা আছে যে তারা বের হয়ে আসবে? কারণ কার্বন নিঃসরণকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে তো এটার কিছু খরচ আছে। এটা কি কম্পিটিটিভনেসের সাথে সম্পর্কিত ফার্মিংয়ের? আপনি দেখেন আমাদের দুর্যোগ মোকাবেলা একটা সংকট, আমাদের এগ্রিকালচার একটা সংকট, আমাদের সুপেয় পানি একটা সংকট, আমাদের হেলথ একটা সংকট, ডিসপ্লেসমেন্ট একটা সংকট। এই সংকটগুলো, এইগুলোর পিছনে তো বিনিয়োগ লাগবে, তো আমাদের তো নিজস্ব সক্ষমতা অভাব আছে, তো সেটা তো আমাদের বলতে হবে আর কি। আমরা যদি সেখানে সাপোর্টটা না পাই তার মানে কি হবে? তার মানে হচ্ছে আরও বেশি মানুষ ভুক্তভোগী হবে, আরও বেশি প্রান্তিক মানুষ ঢাকা শহরে উঠে আসতে বাধ্য হবে বা শহর অঞ্চলগুলোতে আরও বেশি তারা বস্তিতে থাকতে বাধ্য হবে, এবং তাদের যে জীবনের অন্যান্য যে শিক্ষা, স্বাস্থ্য, মানে খাদ্য, বাসস্থানে যেগুলো বলি, সেগুলো নিয়ে মারাত্মক একটা অবস্থা তৈরি হওয়ার মানে ঝুঁকি কিন্তু থেকেই যায় আর কি, যদি না আমরা সেই জায়গাগুলোতে এখনই সাপোর্টের কথা চিন্তা না করি। ভাবতে হবে এইটা যে এই সংকটগুলো হতে পারে, তো রাষ্ট্রের জায়গা থেকে আসলে আমাদের এখন করণীয়টা কি, সেই প্ল্যানটা আমাদের মনে হয়। আমি সেই আলোচনায় ফিরবো একটা বিরতিতে। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি জলবায়ু অর্থায়নের দরকার সেই বিষয়ে আলোচনা করব আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে। আমাদের সাথে থাকবে। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা, আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন।
পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। আজকে আমরা আমাদের দেশের একটা খুবই গুরুত্বপূর্ণ উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, জলবায়ু পরিবর্তন, এবং এই মোকাবেলায় আমরা কি ধরনের অর্থায়নের সম্ভাবনা, প্রস্তুতি আমাদের প্রয়োজন হবে সেই বিষয়ে আলোচনা করছে। নাজমুল হাসান, আমরা বিরতির আগে আপনি বলছিলেন যে বৈশ্বিক পরিবর্তন হচ্ছে, রাজনৈতিকভাবে হচ্ছে, উন্নয়ন চিন্তায় পরিবর্তন হচ্ছে, সেটাকে মাথায় নিলে আমার দেশের ভেতরে, রাষ্ট্রের ভেতরে আরও বেশি আমাদের প্রস্তুতি দরকার হবে, সক্ষমতার দরকার হবে। আমাদেরকে যদি মানে বিস্তারিতভাবে বলতেন, একটা তো আমাদের যেই আমরা বলি যে অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে না, আমাদের কৌশলপত্র তৈরি করা হয়েছে, আসলে আর কি ধরনের প্রস্তুতি আমাদের আসলে সত্যিকার অর্থে নিতে হবে, বিশেষত যেহেতু পরিবর্তন হচ্ছে বৈশ্বিক পরিস্থিতিতে, এবং বিশেষ করে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার নতুন এক ধরনের চিন্তা নিয়ে এসছেন, সামনে হয়তো আবার একটা নির্বাচিত সরকার আসবে কোনো এক সময়, তো তাদের জন্য তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হবে। অ্যাডাপ্টেশনের জন্য আমাদের পলিসি করা হচ্ছে যেখানে 2050-এর মধ্যে আমাদের কি ধরনের অভিযোজনের প্রয়োজন হবে এবং খাতগুলো কি, সেগুলো কিন্তু ভাঙা আছে। 113টি অ্যাকশনের কথা এখানে বলা হচ্ছে এবং বলা হচ্ছে $230 বিলিয়ন ওখানে লাগবে আর কি। হ্যাঁ, এবং সেখানে কি বলা হচ্ছে এই বিষয়গুলোই কিন্তু যেগুলো আমরা কথা বলছি, তার হচ্ছে জীবন জীবিকা, তার অ্যাডাপ্টেশনের অন্যান্য সংকট, প্রোটেকশন, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, কিভাবে কার্বনকে আমরা মিটিগেট করতে পারি। সো এই বিষয়গুলোকেই ধরে যদি এখন আমরা যে রিসোর্সটুকু অ্যালোকেট করতে পারি সরকারের জায়গা থেকে, যে 25টা মিনিস্ট্রির কথা বলা হচ্ছে জলবায়ু বাজেট, হ্যাঁ, সো সেই বাজেটের জায়গা থেকে যদি আমরা আরেকটু কনসেন্ট্রেট করি, আসলে একটু রিভিউ করা যে আসলে কতটুকু হয়েছে, কতটুকু হয় নাই, এবং এই যে জলবায়ু যে বাজেটটা করা হয় এইটা নিয়েও কিন্তু ধরেন আমরা যারা সিভিল সোসাইটি থাকি তারা কিন্তু একটু ধোঁয়াশের ভিতরেই থাকি যে কতটুকু হলো, কতটুকু হয়নি। সো যদি আমরা এগুলো মোকাবেলা করতে চাই তাহলে এই তথ্যগুলোও কিন্তু এখন একটু সামনে নিয়ে আসতে হবে আসলে। না, এটা তো আপনি যদি একটা অ্যাকশন প্ল্যান থাকে, এইটাকে তো নিয়মিত আপনি পর্যবেক্ষণের মধ্যে, নিরীক্ষণের ভিতরে রাখবেন যে আমার এই খাতে এত টাকা দরকার ছিল, আমি কতটুকু পেলাম, সেইটার প্রক্রিয়া কি খুব সচল ছিল? না, সচল ছিল না। তো আমরা ওইটাই বললাম যে আমরা ওই তথ্যটাই পেতাম না আসলে, যে কত টাকা অ্যালোকেট করা হলো ঠিক কোন জায়গায় এবং কিভাবে খরচ হলো আর কি, এবং সেটা কোন কোয়ালিটি যে মেনটেন করা হলো। সো প্রশ্ন হচ্ছে যে এখন আমাদের এই যে টোটাল পরিস্থিতি, এই জায়গাগুলো ধরে যে 113টা অ্যাকশনের কথা বললাম, সেইখানে এখন আরেকটু অগ্রাধিকার নিশ্চিত করা আমাদের দরকার এখানে এসে, যে আসলে অগ্রাধিকারগুলো কি, সেইগুলোকে ধরে বিভিন্ন মন্ত্রণালয়ের সূত্র ধরে একেবারে সুনির্দিষ্ট কিছু অ্যাকশন, এবং সেটা হতে হবে লোকালি লেড, এবং সেই রিসোর্সটা অ্যালোকেট করতে হবে, এবং যারা কমিউনিটির মানুষ, যুবরা, তারপরে নারীরা, তাদের অংশগ্রহণটা কিভাবে এই টোটাল প্রক্রিয়ার ভিতরে নিশ্চিত করা যাচ্ছে সেইটা একটু আমাদের মনে হয় আরেকটু চিন্তা করে, এবং যে পরিকল্পনাগুলো নেওয়া হচ্ছে সেগুলো ঠিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে কিনা। আমি আরেকটা জিনিস এখানে আপনাদের একটু বলি যে আমাদের এখানে দেখেন অনেকগুলো প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলোর ভূমিকা কি আসলে জলবায়ু পরিবর্তনের এই সংকটগুলো মোকাবেলা করার জন্য, তাদেরকে নিয়েও একটু এখানে ভাবনা চিন্তা করার সুযোগ আছে। যদি আমরা রিসোর্স মোবিলাইজ সরকারের জায়গা থেকে যেটুকু করতে পারি তার ভালো, তার পাশাপাশি প্রাইভেট সেক্টরকেও আমরা কিভাবে এখানে সম্পৃক্ত করে এই প্রকল্পগুলোকে আমরা সম্পন্ন করতে পারি একটু অগ্রাধিকার নিশ্চিত করে। এবং আরেকটা জিনিস একটু বলি যে ধরেন ইদানিং যে পলিউশন নিয়ে কথা হয় আমাদের এখানে, আমরা যদিও বলি যে আমরা কার্বন নিঃসরণ কম করি, কিন্তু আপনি দেখেন পলিউশনের দিক থেকে কিন্তু আমরা পৃথিবীর কয়েকটা খাতি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র ভিতরে পড়ি। তাহলে একটু কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আমরা বলছি আমরা কার্বন নিঃসরণ কম করি, আবার এই পলিউশনগুলোকে আমরা একেবারে উস্কিয়ে দিই। তাহলে এইগুলোও মোকাবেলা করা আমার মনে হয় দরকার। সেটা আমি মনে করি যে অবশ্যই নিজে পয়েন্টগুলো বলছেন তো খুবই স্বাভাবিক, যে আমার কিছু প্রাধিকার নির্ধারণ করতে হবে, এটাকে নিয়মিত দেখতে হবে, এবং আমার অর্থায়নের জায়গাগুলো আছে। হয়তো নতুন করে উনি আর একটা যেটা বলেছেন যে বিভিন্ন ধরনের অংশীজনকে সম্পৃক্ত করার কথা, এখানে জনগণের কথা বলেছেন, না
সিভিল সোসাইটির কথা যেমন বলেছেন, প্রাইভেট সেক্টরের কথা বলেছেন। যদি আমার সত্যিকার অর্থে গত সময় আমার যা ভুল হয়েছে সেইটাকে চিন্তা করলে আমার অর্থায়নের ক্ষেত্রে দেশের ভেতর থেকে আমাদের কি সুযোগ রয়েছে বলে আপনি ভাবছেন? এখানে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা খুবই টেকনিক্যাল। এই টেকনিক্যালিটি থেকে যদি আমরা সরেও আসি তাহলে দেখেন যে বাংলাদেশ একটা ক্ষতিগ্রস্ত দেশ, জলবায়ুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা দেশ। এই সংকটগুলো মোকাবেলা করার জন্য জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বাজেট যেটা আমরা করছি, গত অর্থ বছরেও কিন্তু 10% অধিক বাজেট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ক্রাইসিস অ্যাড্রেস করার জন্য। এখন ক্লাইমেট চেঞ্জ কিংবা হচ্ছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংকটটাকে যদি আপনি আলাদা করে দেখেন যে ঠিক আছে আমি কোনো একটা খাতে 100 টাকা বরাদ্দ করলাম, জলবায়ুর জন্য 10 টাকা বরাদ্দ করলাম, তাতে কিন্তু হবে না। কারণ জলবায়ু সংকটটাই তৈরি হয়েছে গোটা পৃথিবীর অর্থনৈতিক কাঠামোর কারণে, প্রোডাকশন সিস্টেমের কারণে। সুতরাং এই পুরো জলবায়ু অর্থায়নটাকে মেইন স্ট্রিম বা হচ্ছে মূলধারার উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে প্রথমত। এবং এই মূলধারার উন্নয়ন পরিকল্পনার মনে করেন যে এখন আমাদের মূলধারা এটা নাই, করতে হবে যখন বলেছেন, এটা এক্সপ্লিসিটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলা খুব মুশকিল। কিন্তু বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের জন্য অনেকগুলো পলিসি ডকুমেন্ট আমরা করেছি। যেমন হচ্ছে নাজমুল ভাই যেটা বলছিলেন যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, এটা 2022 সালে অ্যাডাপ্ট হয়েছে। কিন্তু এটা কতটা অ্যালাইন্ড আমাদের হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে, যেটা এখন আপাতত স্থগিত আছে, কিন্তু কতটা অ্যালাইন্ড আমাদের হচ্ছে দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলপত্রের সঙ্গে। সো এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জলবায়ু অর্থায়নটা পুরোপুরি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের যে সামগ্রিক কাঠামো, সেই কাঠামোর সাথে এটাকে একত্রিত করতে হবে। যেমন উনি শুরুর দিকে ইঙ্গিত দিচ্ছিলেন যে মানুষ হচ্ছে এখন অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হচ্ছে। আমি গত 5 তারিখের কথা বলছি, ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমি একটা কমিউনিটির সঙ্গে দেখা করলাম। তারা গত 10 বছরে প্রায় 10 থেকে 12 বার তারা হচ্ছে বাড়িঘর পরিবর্তন করেছে। তার মানে হচ্ছে নদী ভাঙনের কারণে তারা বাস্তুচ্যুত হয়েছে। এখন এটাকে আপনি কিভাবে জলবায়ু অর্থায়ন দিয়ে ব্যবস্থাপনার ভিতরে নিয়ে আসবেন? তার মানে এই জায়গাটা কি একটা এরকম আমাদের 17টা কোস্টালের জেলা আছে, সো 17টা হচ্ছে উপকূলীয় জেলার অনেক মানুষই কিন্তু এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। ফলে আমাদের এই উন্নয়ন কাঠামোর ভিতরে এই বিষয়টাকে ইন্টিগ্রেট করতে হবে এবং মেইন স্ট্রিম করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই অর্থায়নটা শুধুমাত্র বাংলাদেশ সরকার তো অবশ্যই একটা হচ্ছে হতাশার জায়গা থেকে যে আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে, আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে। একই সঙ্গে এটা তো সত্য যে এই জলবায়ু সংকটের জন্য আমরা একা দায়ী নই। ফলে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ অর্থায়নের ব্যবস্থাপনার পাশাপাশি আন্তর্জাতিক মহলে তাকে একটা জোর দাবি করতে হবে এবং হচ্ছে যেটা আমরা হচ্ছে গ্লোবাল নেগোসিয়েশন বা হচ্ছে বৈশ্বিক নেগোসিয়েশন বা আলোচনার ভিতরে আমাদেরকে এটা উপস্থাপন করতে হবে যে কোনো একটা দেশ ইচ্ছা করলে উইথড্র করে ফেললাম, আমি টাকা দিলাম না, এটা ভলান্টারি কন্ট্রিবিউশন ওই অর্থে না। মানে যদিও আমরা ভলান্টারি কন্ট্রিবিউশন করছি, প্যারিস এগ্রিমেন্ট হচ্ছে একটা লিগালি বাইন্ডিং ডকুমেন্ট। এখানে হচ্ছে আমি যখন কমিটমেন্ট করেছিলাম আমি এটাকে আমাকে কমপ্লাই করতে হবে এবং এটা হচ্ছে বৈশ্বিক কমিটমেন্টের প্রশ্ন। আন্তর্জাতিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই সংকট থেকে আমাদের বাঁচতে গেলে এটা সংকট মোকাবেলা করার জন্য আমাদেরকে অর্থ বরাদ্দ করতে হবে। এই অর্থ কিভাবে খরচ হবে? টেকনোলজি তৈরি করার ক্ষেত্রে, টেকনোলজি ট্রান্সফার করার ক্ষেত্রে, যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার জীবন জীবিকা উন্নয়নের জন্য, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। ফলে এখন যেই আবহ তৈরি হচ্ছে সেখানে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ অর্থ মোবিলাইজ করার পাশাপাশি গ্লোবাল যারা হচ্ছে যে সমস্ত দেশ পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের বা হচ্ছে পলিউশনের জন্য দায়ী, তাদের সঙ্গে এই নেগোসিয়েশনটা এফিসিয়েন্টলি করতে হবে। এখন কিন্তু জোর জবরদস্তি করে আবার করা যাবে না, মিছিল মিটিং করে আন্তর্জাতিক পর্যায়ে করা যায় না। এখানে হচ্ছে আলোচনার টেবিলে যুক্তি দিয়ে, সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে এই ফান্ড মোবিলাইজ করতে হয়। কারিগরি দিকও আছে, রাজনৈতিক দিক আছে। এটার একটা নিঃসন্দেহে যে আমরা যেটা বলি ডিপ্লোম্যাটিক একটা পেশাদারিত্বের ব্যাপারও রয়েছে। আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের মনোযোগ কিন্তু রাখতে হবে, কারণ দিন শেষে আমরা এটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি, এবং এই অর্থায়নের জন্য এটার মোকাবেলায় যে আমরা অর্থ বিনিয়োগ করব সেটা দেশের ভেতরে যেমন আমাদের নিঃসন্দেহে অর্থ বা রাজস্ব সঞ্চালন করতে হবে, তেমনি আমাদের বৈশ্বিক পর্যায়ের যে আমাদের বিভিন্ন অর্থায়ন আছে সেইটাকে থেকেও আমাদের এটা আনার ব্যাপারে মনোযোগী হতে হবে। আমার নিজস্ব সক্ষমতার যেহেতু এখানে বিষয় আছে, একই রকমভাবে আমরা বৈশ্বিক পর্যায়ে যেন এই বিষয়ে আমাদের ভাটা পড়ে না যায়, সেই জন্য বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ভেতরেই আমি অনেক নেতৃত্বমূলক জায়গাতে হয়তো আমরা দেখতে চাই। দর্শক, আমরা আবার আলোচনায় ফিরব অন্য কোনো এক পর্বে, অন্য কোনো বিষয়ে জানতে চাইব কেমন আছে অর্থনীতি। ভালো থাকবেন।